আসসালামু আলাইকুম মুভি লাভার্স, সবাইকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা। আজকে মুসলমানদের বীরত্বের আরেকটি ঘটনা নিয়ে হাজির হলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহর ইচ্ছায় ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুসলমানরা একদিন কনস্টান্টিনোপল জয় করবে। আর নবীজির এই ভবিষ্যৎবাণীর কয়েকশো বছর পরে একজন তরুণ সুলতান মুহাম্মদ আল ফাতিহ এই কনস্টান্টিনোপল জয় করেন। অনেক ইতিহাস বিখ্যাত সুলতানেরা যা করতে পারেনি, আল ফাতেহ সেটা করে দেখিয়ে মুসলমানদের বীরত্বের ইতিহাসকে আরো গৌরবময় করেছিলেন। তো তিনি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছিলেন জানতে হলে চলুন দেখে আসি ফেতি 1453 এর কাহিনী। শুরুতেই দেখা যায় 627 খ্রিস্টাব্দের মদিনা শহর। কয়েকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গিয়েছিল। নবীজি তাদেরকে বলেন, আমরা একদিন কনস্টান্টিনোপল জয় করব, আর সেই বিজয়ী সুলতান এবং তার সৈন্যরা অনেক সৌভাগ্যবান হবে। প্রিয় দর্শক, কনস্টান্টিনোপল হল বর্তমান তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের প্রাচীন নাম। তো সাহাবীরা বাইরে এসে মুসলমানদেরকে নবীজির এই বার্তা জানিয়ে দেয়। এরপরে যুগের পর যুগ কেটে যায়। অনেক শক্তিশালী সম্রাটেরা কনস্টান্টিনোপল অ্যাটাক করে, কিন্তু কেউই সফল হতে পারে না। অবশেষে কয়েকশো বছর পরে অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মুরাদের ঘর আলোকিত করে জন্ম নেয় একটি ছেলে সন্তান। সুলতান মুরাদ নবীজির নামের সাথে মিল রেখে ছেলের নাম রাখে মুহাম্মদ, যার পুরো নাম মুহাম্মদ আল ফাতিহ। যে বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, সেই বছরে অটোমান সাম্রাজ্যে আল্লাহর বরকত ছড়িয়ে পড়ে। এক বছরে 4 বার ফসল হয়, ঘোড়াগুলো যমজ বাচ্চা দেয়, আর গাছে ফুলে ফলে ঝুলে পড়ে। তবে অন্যদিকে কনস্টান্টিনোপলে বেজে ওঠে বিপদের ঘণ্টা। একই বছরে সেখানে চন্দ্রগ্রহণ হয়, ধূমকেতু দেখা যায়। ফলে সেখানকার লোকেরা এটাকে পতনের সংকেত ভেবে আতঙ্কিত হয়ে যায়। সুলতান মুরাদ 1444 সালে মাত্র 12 বছর বয়সী মুহাম্মদকে সিংহাসনে বসান। মূলত মুরাদের প্রথম সন্তান আলাদিনের মৃত্যুর পরে মনের দুঃখ থেকেই সে সিংহাসন ছেড়ে দেয়। সে সময়ে উপদেষ্টারা তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাছাড়া একজন নাবালক সিংহাসনে থাকায় খ্রিস্টানেরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তাই পরিস্থিতি বিবেচনায় সুলতান মুরাদ মুহাম্মদকে সরিয়ে আবারও নিজে অটোমান সাম্রাজ্যের দায়িত্ব নেয়, আর মুহাম্মদকে শিক্ষা দীক্ষার জন্য সুরহানে গভর্নর হিসেবে পাঠায়, যাতে সে যুদ্ধবিদ্যা, তরবারি চালানো, সামরিক কলাকৌশল এবং শাসন করা শিখতে পারে। তো এরপরে বেশ কয়েক বছর কেটে যায়। আমাদের দেখানো হয় 1451 সালের সুরহান পোস্টের দৃশ্য। মুহাম্মদ এখন যুবক, সে দক্ষ সেনাপতির সাথে তরবারি প্র্যাকটিস করছিল, আর আজই প্রথমবারের মতো সে সেনাপতিকে হারিয়ে দেয়। তবে এই আনন্দঘন মুহূর্তে তার কাছে বার্তা আসে তার বাবা সুলতান মুরাদ মারা গিয়েছেন। মুহাম্মদ তখনই প্রাসাদে ফিরে আসে। সে বাবার আদর্শ আর তার স্বপ্নগুলো পূরণের জন্য আবারও সিংহাসনে বসে। আর প্রথমেই সে তার বাবার উপদেষ্টাদের সাথে মিটিং করে। সুলতান মুরাদের প্রধান উপদেষ্টা ছিল খলিল পাশা। এই খলিল পাশার কারণেই মূলত আগেরবার মুহাম্মদকে সিংহাসন ছাড়তে হয়েছিল। তাই মুহাম্মদ সিংহাসনে বসে সবার আগে খলিল পাশাকে জিজ্ঞেস করে তার কি মতামত। খলিল পাশা একটু না ঘাবড়ে স্পষ্টভাবে বলে, সে সময় আপনার বয়স কম ছিল, সুযোগ বুঝে ক্রুসেডরা দানিউন পার হয়ে চলে এসেছিল। এরকম পরিস্থিতিতে সুলতান মুরাদ না থাকলে ওদেরকে নিয়ন্ত্রণ করা যেত না। তাই পরিস্থিতির বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদি মনে হয় আপনার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করেছিলাম, তাহলে যে শাস্তি ইচ্ছে আমাদের দিতে পারেন। মুহাম্মদ বুঝতে পারছিল এরা যেমনই হোক তার বাবার অনেক বিশ্বস্ত ছিল, তাই মুহাম্মদ এদের সবাইকেই স্ব-স্ব-পদে বহাল রাখেন। এদিকে মুহাম্মদের সিংহাসনে বসার কথা কনস্টান্টিনোপলেও পৌঁছে যায়। তখনকার রাজা একাদশ কনস্টান্টিন প্যালাইওলোগোস তখন প্রাসাদে সভায় বসেছিল। প্রিয় দর্শক, এত বড় নাম বলা অনেক বেশি মুশকিল, তাই আমরা সহজভাবে রাজা কনস্টান্টিন নামে সম্বোধন করব। যাই হোক, মুহাম্মদের ক্ষমতায় আসা নিয়ে সবার অনেকেই হাসাহাসি করে। তবে উপদেষ্টা ডিউক নটরাজ ব্যাপারটাকে সিরিয়াসভাবে নিতে বলে, কারণ মুহাম্মদ ছোটবেলা থেকে সব রকম সামরিক কলাকৌশল শিখেছে শুধুমাত্র কনস্টান্টিনোপল জয় করার জন্য। তাই ওকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। রাজা কনস্টান্টিনও বেশ চিন্তিত হয়ে পড়ে, তাই সে অটোমানের শান্তি প্রস্তাব পাঠানোর নির্দেশ দেয়। এছাড়াও মুহাম্মদের জন্য রোমের পোপেরাও বেশ টেনশনে ছিল। তাই তারা মুহাম্মদের হাত থেকে রোম সাম্রাজ্য বাঁচাতে রাজা কনস্টান্টিনকে দলে ভেড়ানোর চিন্তা করে। তারা ফ্লোরেন্স চুক্তির মাধ্যমে রাজাকে চার্চের অনুগত করতে চাইছিল, যাতে প্রেশারাইজ করে তার সৈন্যবাহিনীকে মুহাম্মদের বিরুদ্ধে ইউজ করা যায়। তো যাই হোক, রাজা কনস্টান্টিন মুহাম্মদের কাছে একটা চিঠি পাঠায়। চিঠিতে সে সুলতান মুরাদের মৃত্যুর জন্য সমবেদনা জানায়। কনস্টান্টিনোপলে অটোম্যানদের একজন রাজবন্দী আছে, তাকে ভরণ পোষণের জন্য সুলতান মুরাদ প্রতি মাসে টাকা পাঠাতো। রাজা কনস্টান্টিন সেই টাকার অ্যামাউন্ট বাড়িয়ে 3 লাখ করে দেওয়ার কথাও চিঠিতে জানায়। এই অংশটা দেখে মুহাম্মদ বেশ রেগে যায়। তবে সে রাজার দূতকে জানায় সে রাজা কনস্টান্টিনের শর্ত মেনে নিচ্ছে। মুহাম্মদের এমন সিদ্ধান্তে সবাই বেশ অবাক হয়। দূত বেরিয়ে যাওয়ার পরে মুহাম্মদ তার লোকদেরকে নির্দেশ দেয় ল্যাটিন, হাঙ্গেরিয়ান, পোলিশ এবং সার্বিয়ান দেশসমূহের রাজা এবং পোপদের কাছে যেন শান্তির দূত পাঠানো হয়।
কেননা মুহাম্মাদের এই মুহূর্তে শুধুমাত্র একটাই টার্গেট, সে যে কোনো মূল্যে কনস্টান্টিনোপল জয় করতে চায়। তাই প্রস্তুতি নেবার আগ পর্যন্ত সে আর কারোর সাথে ঝামেলায় জড়াতে চায় না। যাই হোক, সারাদিনের কাজ শেষ করে মুহাম্মদ রাতে ঘুমানোর আগে ম্যাপ দেখে নিজের প্ল্যান বানাচ্ছিল। এ সময়ে তার স্ত্রী এবং সন্তান দেখা করতে আসে, তবে তাদের সাথেও মুহাম্মদ সেভাবে কথাবার্তা বলে না। রাতে ঘুমের ভেতরে মুহাম্মদ স্বপ্নে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমানকে স্বপ্নে দেখে। ওসমান মুহাম্মদকে জানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণীতে যে সুলতানের কথা বলেছেন, তুমি হলে সেই সুলতান, তোমার হাতেই কনস্টান্টিনোপল বিজয় হবে। কথাটা বলে ওসমান নিজের আঙ্গুল থেকে আংটি খুলে মুহাম্মদের আঙ্গুলে পরিয়ে দিতে গেলে হঠাৎ পায়ের নিচের মাটি সরে যায় এবং আগুনের খাদ তৈরি হয়, আর সেই আংটিটা আগুনের খাদে পড়ে যায়। মুহাম্মদও পড়ে যাচ্ছিল, এ সময় তার ঘুম ভেঙে যায়। এ সময় তার স্ত্রী ছুটে আসলে মুহাম্মদ বলে, এবার হয় সে কনস্টান্টিনোপল জয় করবে, না হয় কনস্টান্টিনোপল তাকে জয় করবে। পরের দিন মুহাম্মদ উপদেষ্টা ঈসা পাশাকে নির্দেশ দেয়, গ্যালিপলি নৌকারখানায় যেন বছরে মিনিমাম 100টা জাহাজ তৈরি করা হয়। উপদেষ্টা শাহাবুদ্দিন পাশাকে ধাতু গলানোর 3টা বড় ডিপো সহ কারখানা বানাতে বলে, আর খলিল পাশাকে পদাতিক বাহিনীর সব অস্ত্রের ডিটেলস কালেক্ট করতে বলে। এছাড়া সেনাপতি হাসানের কথা জিজ্ঞেস করলে একজন জানায়, হাসান অলরেডি কনস্টান্টিনোপলে খবরাখবর নিতে চলে গিয়েছে। উপদেষ্টা খলিল পাশা তখন জানতে চায় মুহাম্মদ কিসের প্রস্তুতি নিচ্ছে। মুহাম্মদ জানায়, সে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটো রাজ্য আনাতোলিয়া এবং রুমেলিয়া পুনরুদ্ধার করে নিজেদের সাম্রাজ্য বাড়াবে। খলিল পাশা বোঝানোর চেষ্টা করে, এসব ছোটখাটো রাজ্যের সাথে যুদ্ধ করতে গেলে তাদের আর্থিক অনেক ক্ষতি হবে। তবে মুহাম্মদ স্পষ্ট বলে দেয়, একজন সুলতানের জন্য হাত পা গুটিয়ে বসে থাকা লজ্জাজনক। তাদের সবসময় যুদ্ধের মাঝেই থাকতে হবে আর নিজের সাম্রাজ্য বাড়াতে হবে। এদিকে রাজা কনস্টান্টিনকে দেখা যায়, সে নিজের উপদেষ্টা পরিষদ এবং অন্যান্য রাজ্যের লোকেদের সাথে বসে ষড়যন্ত্র করছিল। কারামানুগ্র ইব্রাহিম মুহাম্মদের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিল, তাই এরা সাহায্যের কথা বলে ইব্রাহিমকে আরো উস্কে দিতে চাইছিল। মানে আমেরিকা যেমন সুযোগ পেলেই বিভিন্ন দেশের সাথে যেটা করে আর কি। তো ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা শাহজাদা আরহানের নাম করে ইব্রাহিমকে চিঠি লেখে, আর সেই চিঠিতে খলিল পাশা সহ মুহাম্মদের কয়েকজন বিশ্বস্ত মানুষের নাম লিখে দেয়, যাতে মুহাম্মদের উপদেষ্টা পরিষদে ভাঙন ধরে যায়। তবে রাজা কনস্টান্টিনের রাজদরবারে সেনাপতি হাসানের একজন মহিলা গুপ্তচর ছিল। সে পুরো ঘটনা সেনাপতি হাসানকে জানিয়ে দেয়। এই জন্য যে পথ দিয়ে চিঠি নিয়ে যাওয়া হচ্ছিল সেই পথে হাসান ওদেরকে আটকায় এবং নিজের দক্ষতা দিয়ে সবাইকে মেরে চিঠি উদ্ধার করে নেয়। এরপর পরের দিন সকালে মুহাম্মদের কাছে গিয়ে হাসান চিঠিটা দেখায়। চিঠিতে খলিল পাশার নাম থাকায় মুহাম্মদ একটু আপসেট হয়, তবে সে তখনই কিছু না বলে ইব্রাহিমের বিরুদ্ধে নিজের সৈন্যবাহিনী দাঁড় করিয়ে দেয়। তখন ইব্রাহিম ভয়ে কোনো যুদ্ধ ছাড়াই মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করে, ফলে মুহাম্মদ তাকে আর কিছুই করে না। তবে থ্রেট দেয়, কখনো যদি সে মুহাম্মদের বিরুদ্ধে কিছু করে তাহলে মুহাম্মদ তাকে মেরেই ফেলবে। এরই মধ্যে আবার রাজা কনস্টান্টিন মুহাম্মদকে চিঠি পাঠায়, সে রাজবন্দী অরহানের যত্নাদির জন্য মাসিক চার্জ ডাবল করে দিচ্ছে। এবার মুহাম্মদ বেশ রেগে যায়। সে খলিল পাশাকে বকাবকি করে এবং বলে, তার কথা মতোই মুহাম্মদ ওদের সাথে শান্তি চুক্তি করেছিল, আর এখন তার ফল দেখা যাচ্ছে। মুহাম্মদ আজ আর চিঠির ব্যাপারটা গোপন না করে খলিল পাশাকে দেখায়। খলিল পাশা কসম কেটে বলে সে এসবের ব্যাপারে কিছুই জানে না। মুহাম্মদও আপাতত খলিল পাশাকে কিছুই বলে না, কারণ এটাও তার একটা ট্রিক্স ছিল। সে মূলত খলিল পাশার এই ব্যাপারটা এই জন্যই সামনে আনে, যাতে সেনাবাহিনীর উপর থেকে খলিল পাশার প্রভাব কমে যায়। আর এই সুযোগে মুহাম্মদ খলিলের অনুগত বিদ্রোহী সেনাদেরকেও ডিটেক্ট করে এবং তাদের কঠিন শাস্তি দেয়। এসব ব্যাপার নিয়ে খলিল পাশা খুবই আপসেট হয়েছিল, কারণ সে এই চিঠির ব্যাপারে আসলেই কিছু জানত না। এরপর রাতে সে তার স্ত্রীর সাথে এই ব্যাপারে আলোচনা করছিল। এ সময় পেয়াদারা এসে জানায় সুলতান মুহাম্মদ খলিল পাশাকে ডেকেছে। এটা শুনেই স্বামী স্ত্রী দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে। খলিল পাশার ভয় হচ্ছিল দেশদ্রোহিতার কারণ দেখিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিনা। তাই রেডি হয়ে মুহাম্মদের সাথে দেখা করার আগে সে কালিমা পড়ে নেয়, হয়তো এটাই তার জীবনের শেষ কালিমা। তবে ভেতরে ঢুকে তার টেনশন দূর হয়ে যায়। মুহাম্মদ তাকে পানি খেতে দেয় এবং বলে, আপনার প্রতি আমার বিশ্বাস আছে, না হলে এতক্ষণে আপনি বেঁচে থাকতেন না। মুহাম্মদ খলিল পাশাকে নির্দেশ দেয় সে যেন কনস্টান্টিনোপলে চিঠি লেখে, এখন থেকে মুহাম্মদ আর রাজবন্দীদের জন্য কোনো টাকা পাঠাবে না। এরপরে মুহাম্মদ একটা দুর্গ দেখিয়ে সেটাকে আপগ্রেড করতে বলে, কারণ মুহাম্মদ এবার পুরোপুরিভাবে কনস্টান্টিনোপলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হচ্ছে। তাছাড়া তার এই দুর্গ বানানোর উদ্দেশ্য ছিল কৃষ্ণসাগর থেকে আসা জাহাজগুলো আটকানো। মুহাম্মদের দুর্গ নির্মাণ দেখে রাজা কনস্টান্টিনের জ্বালা ধরে যায়। উপদেষ্টাদের পরামর্শে সেও যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। কামান গোলা বারুদ সব রেডি রাখতে বলে। এছাড়াও সে মোরাদের কাছ থেকে সৈন্য সাহায্য চায়। অন্যদিকে রোমের পোপেরাও দুর্গ নির্মাণ দেখে টেনশনে পড়ে যায়। ওরাও মুহাম্মদের বিরুদ্ধে নিজেদের বাহিনী রেডি করার সিদ্ধান্ত নেয়। তারা সমস্ত ক্যাথলিকদের এক জায়গায় করে এবং রাজা কনস্টান্টিনকে বন্ধুত্বের প্রস্তাব দিয়ে একযোগে মুহাম্মদের উপরে অ্যাটাক করার প্ল্যান বানায়।
রাজা কনস্টান্টিন মুহাম্মদকে চিঠি পাঠিয়ে সতর্ক করে দেয়, মুহাম্মদ যদি দুর্গ নির্মাণ বন্ধ না করে তাহলে সে অরহানকে অ্যাডোরিনে পাঠিয়ে অটোমান সাম্রাজ্য দখল করবে এবং অরহানকে ক্ষমতায় বসাবে। এই চিঠি পড়ার পরে মুহাম্মদ আরো বেশি ক্ষেপে যায়। মোরার সেনারা রেডি হওয়ার আগেই মুহাম্মদ মোরাতে সৈন্য পাঠিয়ে আক্রমণ করে, যুদ্ধে মোরাদের মেরে ফেলে এবং আগুন জ্বালিয়ে দেয়। এই যুদ্ধে রাজা কনস্টান্টিনের ভাইও নিহত হয়। অন্যদিকে রাজা কনস্টান্টিনকে দেখা যায় সে পোপের সাথে হাত মেলাতে রাজি হয়। যদিও পোপের শর্ত ছিল যুদ্ধে সাহায্য করলে কনস্টান্টিনকে দেশের সব চার্চ পোপদের হাতে ছেড়ে দিতে হবে। কনস্টান্টিনের কাছে খবর ছিল মুহাম্মদ সৈন্য জড়ো করছে, তাই সে কামানের কারখানা রেডি করতে বলে। সে সময় কামানের জন্য বেস্ট ইঞ্জিনিয়ার ছিল উরবান নামের এক লোক। রাজা উরবানকে তাদের কামান কারখানার জন্য নিয়ে আসতে বলে। তাই পরের দিন কয়েকজন সেনা উরবানের কাছে গিয়ে জানায় ডিউক নটরাজ তাকে ডেকে পাঠিয়েছে। উরবান নটরাজের কাছে গেলে সে উরবানকে কামান বানাতে বলে। তবে উরবান স্পষ্ট জানিয়ে দেয় এই যুদ্ধে তার কোনো লেনাদেনা নেই, তাই সে যুদ্ধের জন্য কামান বানাবে না। ডিউক নটরাজ তখন তাকে থ্রেট দিয়ে বলে আগামীকাল সকালের ভেতরে সিদ্ধান্ত নিতে না পারলে তারা উরবানের মেয়ে ইরার সম্মানহানি করবে। তো বাড়ি ফিরে উরবান ইরাকে দ্রুত রেডি হয়ে নিতে বলে। রাতের ভেতরেই তারা পালিয়ে যাবে, কিন্তু তার আগেই রাজার সেনারা চলে আসে এবং তাদের গ্রেফতার করে নেয়। তবে এ সময় সেনাপতি হাসান এসে রাজার সেনাদের মেরে উরবান এবং ইরাকে উদ্ধার করে। এরপরে সে ওদেরকে তার সাথে অ্যাডোরিনে আসার আমন্ত্রণ জানায়, কারণ সুলতান মুহাম্মদও উরবানকে দিয়ে কামান বানাতে চাইছিল। রাজা কনস্টান্টিনের চাইতে মুহাম্মদ অনেক বেশি ভালো, তাই উরবান হাসানের সাথে যেতে রাজি হয়ে যায়। আবার হাসানের ইরার প্রতি অনেকদিন ধরেই ভালো লাগা ছিল। ইরা হাসানকে বলে সেও এই যুদ্ধে তাদের পাশে থাকতে চায়। অনেক বছর আগে সে যখন ছোট ছিল তখন ক্যাথলিক আর কনস্টান্টিনোপল বাহিনী মিলে তাদের সম্প্রদায়ের সবাইকে মেরে ফেলেছিল, আর এরপরে ইরাকে ধরে দাসের বাজারে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিল। তখন উরবান তাকে সেখান থেকে উদ্ধার করে, আর সেই থেকেই উরবান ইরাকে সন্তানের মতো লালন পালন করছে। ইরা বলে সেও বাবার মতো গোলাবারুদের ব্যাপারে দক্ষ, তাই সেও কারখানায় কাজ করতে চায়। তবে হাসান জানায় ওখানে মেয়েদের যাওয়ার সুযোগ নেই। তখন ইরা জানায় সে ওখানে ছেলেদের ছদ্মবেশে ঢুকবে। যাই হোক, উরবানকে মোহাম্মদ নিয়ে যাওয়ায় রাজা কনস্টান্টিন পাগলের মতো হয়ে যায়। সে আর কোনো উপায় না থাকায় ক্যাথলিক পোপদের ডেকে এনে চুক্তি ক্লিয়ার করতে বলে। তবে ডিউক নটরাজ দ্বিমত করে বলে ক্যাথলিকদের ডেকে আনা মানে খাল কেটে কুমির আনা। ওরা শহরে একবার ঢোকার সুযোগ পেলে আর ওদেরকে কখনোই তাড়ানো যাবে না। ওরা যেখানেই যায় সেখানেই দখল করে নেয়। কিন্তু রাজার কথা হলো মুহাম্মদ যে গতিতে রেডি হচ্ছে তাতে অল্পদিনেই সে কনস্টান্টিনোপলের প্রাচীর ভেঙে দখল নিয়ে নেবে। তাই সবার আগে মুহাম্মদকে আটকানো বেশি জরুরি। তাই সে পোপদের সাথে হাত মিলিয়ে নেয়। এতে রাজ্যের অনেক ধর্মপ্রাণ খ্রিস্টান ধর্ম নষ্টের ভয়ে বিদ্রোহ করে, তাই রাজা সেনা পাঠিয়ে ওদেরকে মেরে ফেলে। এদিকে ইরাকে দেখা যায় সে ছেলে সাজার জন্য নিজের চুল কেটে ফেলে। পরের দিন কারখানার সামনে উরবান ইরা সহ অন্যান্য কর্মচারীরা দাঁড়িয়েছিল। ইরাকে দেখে কেউই সন্দেহ করছিল না। মোহাম্মদ উরবানকে স্বাগত জানিয়ে এমন একটা কামান বানাতে বলে যা দিয়ে সহজেই কনস্টান্টিনোপলের সুরক্ষা দেওয়াল ভেঙে দেওয়া যাবে। উরবানও কথা দেয় সে এরকম কামান বানাতে পারবে। এরপরে ফুল দমে তারা কামান বানানোর কাজে লেগে পড়ে। অন্যদিকে দেখা যায় কৃষ্ণসাগর দিয়ে অটোমানদের দুর্গের কাছে একটা বাণিজ্যিক জাহাজ আসলে সেনারা অ্যালার্ট করে। তবে ওরা পাত্তা না দিলে ওরা গোলাবর্ষণ করে জাহাজটা ডুবিয়ে দেয়। এই জাহাজটা জেনোভা রাজ্যের ছিল, তাই জেনোভার রাজাও মোহাম্মদের শত্রু হয়ে যায়। সেও এই যুদ্ধে কনস্টান্টিনোপলকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এদিকে খলিল পাশা মোহাম্মদকে কনস্টান্টিনোপল অ্যাটাকের সিদ্ধান্তকে আরেকবার ভেবে দেখতে বলে, কারণ এই যুদ্ধে তাদের অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। পোপ কনস্টান্টিনোপলে বিপুল সংখ্যক তীরন্দাজ পাঠাচ্ছে, ভেনিস এবং গ্রিক সৈন্য আর জাহাজ দিচ্ছে, আর জার্মান, ইংরেজ এবং ফ্রেঞ্চরাও যদি ওদের সাথে যোগ দেয় তাহলে ওদের শক্তি অনেক বেশি বেড়ে যাবে। তবে মোহাম্মদ একটু আতঙ্কিত না হয়ে বলে ইংরেজ আর ফ্রেঞ্চরা আগে থেকে নিজেদের মধ্যে যুদ্ধে লেগে আছে, ওরা এমনিতেই নিজেরা যুদ্ধ করে শেষ হয়ে যাবে। আর জার্মানির অভ্যন্তরীণ ঝামেলা এতই বেড়ে গিয়েছে যে ওদের রাজার সেসব সামলাতেই নাজেহাল অবস্থা, তাই ওরাও সব ব্যাপারে মাথা ঘামাবে না। মোহাম্মদ বলে সে যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত। মোহাম্মদ উপদেষ্টা জোনাসকে জেনাডিয়াসের সাথে যোগাযোগ করার নির্দেশ দেয় যাতে তাদেরকে নিজের দলে টানা যায়, আর উরবানকে দ্রুত কামান বানানোর কাজ শেষ করতে বলে, কেননা সে আর 2 মাসের ভেতরেই বাহিনী নিয়ে বেরিয়ে পড়বে। উরবান কামান বানানোর জন্য এতদিন ধরে শুধু লোহাই গলিয়ে যাচ্ছে, কিন্তু ঠিকমতো শেপ আসছে না। ইরা উরবানকে বেশি করে তামা মেশানোর পরামর্শ দেয়। তবে প্রথমে গুরুত্ব না দিলেও পরে উরবান বুঝতে পারে ইরার পরামর্শই সঠিক ছিল। অন্যদিকে হাসানের দায়িত্ব ছিল কারখানাকে প্রোটেকশন দেওয়া। সে একজন কর্মচারীকে দেখে কিছু একটা সন্দেহ করে, তাই সে তাকে ফলো করতে থাকে। কর্মচারীটা এক সুযোগ বুঝে উরবানকে মারার জন্য অ্যাটাক করে। তবে হাসানও রেডি ছিল। উরবানের ক্ষতি হওয়ার আগেই হাসান কর্মচারীটাকে মেরে ফেলে। উরবানের বুঝতে বাকি থাকে না এটা ডিউক নটরাজের গুপ্তচর। উরবান এবার কামান বানানোর জন্য আরো বেশি জেদি হয়ে ওঠে। ফলে কয়েকদিনের ভেতরেই তারা কামানের শেপ রেডি করে ফেলে।
মুহাম্মদের উপদেষ্টারাও তাদের হাঙ্গেরি, সার্বেরিয়া, পোলিশ এবং জর্জিয়ার রাজাদের সাপোর্ট পেয়ে গিয়েছিল। তারাও এই যুদ্ধে মুহাম্মদকে সমর্থন দেবে। তো পরবর্তীতে কয়েকদিনের ভেতরে পুরো কামানটা রেডি হয়ে গেলে সৈন্যদের একাংশ কামান এবং বহর নিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন মুহাম্মদ রাজকীয় যুদ্ধের ড্রেস পরে রেডি হয়ে যায়। যুদ্ধে বের হওয়ার সময়ে তার ছেলের দিকে চোখ গেলে তার মনে পড়ে তার বাবা যুদ্ধে যাওয়ার সময়ে কখনো তাকে আদর করেনি, তাই বাবা ইগনোর করে চলে যাওয়ার কষ্ট সে জানে। মুহাম্মদ তাই ছেলেকে কাছে ডেকে আদর করে দেয় এবং স্ত্রীকে নিজের লেখা একটা কবিতা দিয়ে যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রাজা কনস্টান্টিনও যুদ্ধের পুরো প্রস্তুতি নিয়ে নেয়। কনস্টান্টিনোপল রাজ্য কেউ জয় করতে পারে না, তার মূল কারণ হলো এর থেওডোসিয়াস দেয়ালটা 12 মিটার উঁচু আর একসাথে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। আবার সামনে বিশাল এরিয়া জুড়ে ফাঁকা জায়গা, তাই কেউ আঘাত করতে আসলেই দেয়ালের উপরে থাকা কামান এবং অন্যান্য অস্ত্র দিয়ে অ্যাটাক করত। তাই কেউ দেয়ালে সামান্য ফাটলও ধরাতে পারেনি আজ পর্যন্ত। তাছাড়া কনস্টান্টিনোপলের 3 দিকেই পানি দিয়ে ঘেরা। এর 3 পাশে ছিল গোল্ডেন হর্ন, সি অফ মারমুরা এবং বসফরাস প্রণালী। তাদের আরেকটা প্রতিরক্ষা ব্যবস্থা হলো গোল্ডেন হর্নে তারা বিশাল চেইন লাগিয়ে রেখেছিল, যার কারণে শত্রুদের জাহাজ বন্দর এলাকায় ঢুকতে পারত না। তাই শত্রুরা যেভাবেই অ্যাটাকের চেষ্টা করুক না কেন কেউই কনস্টান্টিনোপলে ঢুকতে পারত না। যাই হোক, রাজা কনস্টান্টিন পিজি গেটের দায়িত্ব দেয় নিকোলাকে, কমান্ডার কন্টারিনিকে দায়িত্ব দেয় ক্রিস্কা গেটে সেনা মোতায়েনের, ক্যালিগারি গেটের দায়িত্বে থাকে জন জার্মানি, দেশদ্রোহী শাহজাদা অরহানকে দেওয়া হয় ল্যাঙ্গা পোর্টের দায়িত্ব, আর নাইট গুস্তিগানির দায়িত্ব থাকে তার সেনা এবং পোপের তীরন্দাজ বাহিনী নিয়ে রোমান গেট প্রোটেক্ট করা। নাইট গুস্তিগানি তুখোর যোদ্ধা ছিল, তাই তাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্থাৎ গেট রক্ষার দায়িত্ব দেওয়া হয়। নাইট গুস্তিগানিও ভরসা দেয় গেট পার হয়ে সে একটা পিঁপড়াও ঢুকতে দেবে না। এদিকে সুলতান মুহাম্মদও নিজের সেনাদের পজিশন ঠিক করে দেয়। তবে সবার ভেতরে হাসানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। কামানের আঘাতে দেয়াল ভাঙা মাত্রই হাসানকে ফোর্স নিয়ে সশরীরে ভেতরে ঢুকে যেতে হবে। হাসানও হুকুম মেনে নেয়। তো পরের দিন 6 এপ্রিল শুক্রবার 1453 সাল তারিখে যুদ্ধ শুরুর নিয়ম অনুযায়ী 2 সম্রাট মুখোমুখি হয়। তারা নিজেদের ভেতরে তর্কাতর্কি করে, 2 পক্ষই অন্য পক্ষকে হার মেনে নিতে বলে। তবে স্বাভাবিকভাবে কেউই যুদ্ধ ছাড়া হার মানবে না, তাই তর্কাতর্কি শেষ হলে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়ে যায়। প্রথমে মুহাম্মদের গোলন্দাজ বাহিনী ছোট কামান দিয়ে দেয়ালে আঘাত করতে শুরু করে, তবে দেয়ালের কিছুই হয় না। তখন মুহাম্মদের তীরন্দাজ বাহিনী একযোগে অ্যাটাক করে। গেটের দায়িত্বে থাকা গুস্তিগানি নিজেদের সেনাদের ঢালের নিচে আশ্রয় নিতে বলে। তীরের আঘাতে অনেকেই মারা গেলেও বেশিরভাগই অক্ষত থেকে যায়। এরপরে মুহাম্মদ বড় কামানটা ইউজের নির্দেশ দিলে ইরা কামানে আগুন লাগিয়ে দেয়, আর এতে বিশাল জোরে আওয়াজ সহ ব্লাস্ট হয় এবং প্রথম আঘাতেই দেয়ালের একটা জায়গা গর্ত হয়ে ভেঙে যায়। তখন হাসানের দায়িত্বে থাকা বাহিনী দেয়ালের দিকে ছুটতে শুরু করে, তাই কনস্টান্টিন বাহিনী এবং পোপের তীরন্দাজ বাহিনী একযোগে তাদের উপরে তীর এবং গোলাবর্ষণ শুরু করে। তবুও মুহাম্মদের বাহিনী পিছু হাঁটে না, নিজেদের জীবন বিপন্ন করে তারা দেয়ালের দিকে ছুটে যায়। অনেক রক্তক্ষয়ের পর একটা বড় অংশ দেয়ালের কাছে পৌঁছে যায়। কিছু সংখ্যক সেনা বড় গাছের গুড়ি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে, আর কিছু সংখ্যক দেয়াল বেয়ে প্রাচীরের ওপারে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কনস্টান্টিন বাহিনীর ননস্টপ আক্রমণে অধিকাংশই মরতে শুরু করে। এমনকি উপর থেকে আলকাত্রা ঢেলে দিয়ে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়। আবার দেয়ালের কাছে নিজেদের সেনা থাকায় মুহাম্মদ কামানটাও ইউজ করতে পারছিল না। তাই এভাবে চলতে চলতে এক পর্যায়ে গুস্তিগানি দেয়ালের ভাঙা জায়গাটা পাথর বসিয়ে আবারও মেরামত করে ফেলে। সারাদিন যুদ্ধ চলার পরে সন্ধ্যা নামলে 2 পক্ষই যুদ্ধবিরতি নেয়। এভাবে যুদ্ধ করে 4 দিন কেটে যায়, কিন্তু মুহাম্মদের বাহিনী কোনো সাইড থেকেই ভেতরে ঢুকতে পারে না। ততক্ষণে অটোমানদের মানে মুহাম্মদের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। 5ম দিনে মুহাম্মদ যুদ্ধের জন্য কোনো সেনা না পাঠালে সবার ভেতরে হারার টেনশন শুরু হয়। তবে মুহাম্মদ এই জন্যই এই দিনটা সেনাদের রেস্টে রেখেছিল, কারণ পরের দিন থেকে তারা দেয়ালের কাছে সুড়ঙ্গ খোঁড়া শুরু করবে, যাতে সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢোকা যায়। তারা কয়েকদিন ধরে সুড়ঙ্গ খোঁড়ার পরে হঠাৎ একটা সাইডে ধস নামে, তাই সবাই পালানোর জন্য হুড়োহুড়ি করলে উপর থেকে কনস্টান্টিন সেনারা বুঝে যায়। তাই আওয়াজ ফলো করে তারাও খুঁড়তে শুরু করে যাতে অটোমান সেনাদের ধরা যায়। এদিকে সুড়ঙ্গের এক সাইডে ধসে যাওয়ায় তারা নিশ্চিত হয়ে যায় এবার আর রক্ষা নেই। তাই কয়েকজন সেনা সুড়ঙ্গে থেকে বাকিদের পালিয়ে যেতে বলা হয়। এই সেনাদের কমান্ডার কয়েকটা আলকাত্রার ব্যারেল ফাটিয়ে দেয় এবং সেখানে আগুন লাগিয়ে দেয়। এতে ব্লাস্ট হয়ে নিজেরা সহ কয়েকজন কনস্টান্টিন সেনাও মারা যায়। বাইরে থেকে ব্লাস্টের আওয়াজ শুনে মুহাম্মদ বুঝে যায় তার আরো একটা প্রচেষ্টা ব্যর্থ হলো। এভাবে ব্যর্থ অ্যাটাকে 12 দিন কেটে যায়। এবার মুহাম্মদ তার সবচেয়ে ভরসাযোগ্য যোদ্ধা হাসানকে অ্যাটাকে যাওয়ার দায়িত্ব দেয়। হাসান এবং ইরার লাস্ট কয়েক মাসে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। সেনাদের কেউই এখনো টের পায়নি ইরা মেয়ে। তো হাসান ইরাকে বিদায় জানিয়ে অ্যাকশনে চলে যায়। দেয়ালের কাছে গিয়ে হাসানের বাহিনী এবং গুস্তিগানির বাহিনীর মাঝে তুমুল লড়াই হয়। হাসানেরা দেয়াল ভাঙার এমন কোনো পদ্ধতি নেই যেটা ইউজ করেনি, তবুও তারা দেয়াল বা গেটের ক্ষতি করতে পারে না। উপরন্তু গুস্তিগানির একটা তীর হাসানের বুকে লাগে,
যদিও বর্ম পরে থাকায় হাসানের গুরুতর আঘাত লাগে না, তবে সে বুঝতে পারে এতদিন তার শোনা কথাটাই সত্যি। গুস্তিগানি আসলে মারাত্মক লেভেলের যোদ্ধা। সে দেয়ালের দায়িত্বে থাকায় দেয়ালের ক্ষমতা ডাবল হয়ে গিয়েছে। তো শেষ পর্যন্ত অটোমান বাহিনী আবারও ব্যর্থ হয় এবং অনেক সেনা মারা যায়। মুহাম্মদ হতাশ হয়ে নিজেই দাঁড়িয়ে থেকে মৃত সেনাদের দাফন করে। এভাবে 28 দিন কেটে যায়। মুহাম্মদ এখনও কনস্টান্টিনের সুরক্ষা প্রাচীর ভেদ করতে ব্যর্থ। ওভার কনফিডেন্সে কনস্টান্টিনোপলের লোকেরা ভেতরে পার্টি করছে, আর অটোমান সেনারা আহত হয়ে কাতরাচ্ছে। এরই মধ্যে আবার পোপ হাঙ্গেরিকে কনস্টান্টিনের পক্ষে যুদ্ধে যোগ দিতে রাজি করিয়ে ফেলে। হাঙ্গেরির রাজা মুহাম্মদকে চিঠি পাঠিয়ে সতর্ক করে দেয়। এতে মুহাম্মদ আরও ক্ষেপে যায় এবং বলে প্রয়োজনে সে গ্রিক হাঙ্গেরি উভয়ের সাথেও যুদ্ধ করবে, তবুও সে পিছু হটবে না। এদিকে ইরা আর উরবান কামানটাকে আরও আপগ্রেডের চেষ্টা করছিল। এতে উরবান কামান টেস্টের সময়ে ব্যাকফায়ার করে মারাত্মকভাবে আহত হয়, ফলে তাদের লড়াই আরও বেশি বাধাগ্রস্ত হয়। আবার নৌপথেও বারবার আক্রমণ করেও মুহাম্মদের বাহিনী পরাজিত হয়। এভাবে 40 দিন কেটে যায়। মুহাম্মদ ফ্রাস্ট্রেশনের চরম মাত্রা পার করে ফেলে। সে নিজের তাঁবু থেকে বের হওয়া এবং সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়। রাজা যখন হতাশ হয়ে যায়, তখন সেই হতাশা সেনাদের মাঝেও ছড়িয়ে পড়ে। এর মধ্যে আবার কেউ কেউ আতঙ্ক ছড়িয়ে দেয় হাঙ্গেরিয়ানরা চলে এলে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে। এতে সেনাদের মাঝে অস্থিরতা এবং বিদ্রোহের পরিস্থিতি সৃষ্টি হয়। তবে হাসান দৃঢ় হস্তে তাদেরকে দমন করে। তো সুলতান মুহাম্মদের মানসিক কন্ডিশন ঠিক করতে মাওলানা শামসুদ্দিনকে ডেকে আনা হয়। মুহাম্মদ তাকে খুবই মান্য করত। তাকে দেখা মাত্রই মুহাম্মদ নীরবতা ভেঙে উঠে আসে এবং বলে সে 40 দিন ধরে এখানে ব্যর্থতা নিয়ে আটকে আছে। মাওলানা মোটিভেশন দিয়ে বলে এটাই পুরুষের আসল গুণ। মাওলানা জানায় এই যুদ্ধটা উচিত হচ্ছে কিনা জানার জন্য তিনি 3 রাত ইস্তেখারা করেছেন। ফলে গতরাতে তিনি স্বপ্নে আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার কবরটা মুহাম্মদকে দেখাতে বলেছেন। মাওলানা কবরের কাছে নিয়ে গেলে মাটি খুঁড়ে আনসারী রাদিয়াল্লাহু আনহু এর নাম ফলকটা পায়। মাওলানা বলেন নবীজির ভবিষ্যৎবাণীকে সত্যি করে বৃদ্ধ এবং অসুস্থ শরীর নিয়ে আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু কনস্টান্টিনোপল আক্রমণ করেছিলেন। তিনি শহীদ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে গিয়েছেন। সেই তুলনায় মুহাম্মদ এখন তরুণ, তারও হার মানা উচিত না। মুহাম্মদই হলো হাদিসে বর্ণিত সেই পুরুষ যার হাতে কনস্টান্টিনোপল সাম্রাজ্যের পতন হবে, তাই তাকেও শেষ পর্যন্ত লড়াই করা উচিত। মাওলানার কথায় মুহাম্মদ আবারও অনুপ্রেরণা পেয়ে যায়, তাই সে এবার ভিন্ন টেকনিক কাজে লাগায়। গোল্ডেন হর্নের সাইডটা সবচেয়ে দুর্বল, ওখানে জাস্ট চেইনটা থাকার কারণে গোল্ডেন হর্নে প্রবেশ করা যেত না, তাই সে এবার স্থলপথ দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য প্রথমে কাঠের গুঁড়িতে আলকাত্রা মাখিয়ে পিচ্ছিল করা হয়। তারপরে জাহাজগুলো গুঁড়ির উপর দিয়ে রশি দিয়ে টেনে নিয়ে যাওয়া শুরু করে। কাজটা প্রচন্ড কষ্টসাধ্য ছিল, কিন্তু এটাই তাদের গোল্ডেন হর্নে ঢোকার একমাত্র উপায় ছিল। সারা রাত অসহনীয় কষ্ট সহ্য করে তারা গোলাবারুদ ভর্তি জাহাজগুলো স্থলপথ দিয়ে গোল্ডেন হর্নে ঢুকিয়ে ফেলে। সেই সাথে কনস্টান্টিনোপলেরও বিদায় ঘণ্টা বেজে যায়। তারা আতঙ্কিত হয়ে পড়ে। এমনটা হবে কেউ কল্পনাও করতে পারেনি। আগামীকাল অ্যাটাক করা হবে, তাই সেনাদের কনফিডেন্স বাড়াতে মুহাম্মদ রাতে বক্তৃতা দেয়। পরের দিন মঙ্গলবার 29শে মে 1453 সাল। শেষ যুদ্ধের আগে মুহাম্মদ নিজে ইমামতি করে সেনাদের নিয়ে সালাত আদায় করেন। এরপরে সম্পূর্ণ বহর নিয়ে চলে আসে দেয়ালের সামনে। এই সাইডের দেয়ালে এক্সট্রা প্রোটেকশন নেই। এছাড়া ইরা কামানটা এতটাই আপগ্রেড করে ফেলেছে যে মুহূর্তেই একাধিক গোলা ছোড়া যাবে, তাই পরপর 2টো গোলা মেরে দেয়ালের একটা সাইড পুরো ধসিয়ে দেওয়া হয়। মুহূর্তেই অটোমান বাহিনী মৌমাছির মতো কনস্টান্টিনোপলে ঢুকে পড়ে। শুরু হয় দুই পক্ষের রক্তক্ষয়ী লড়াই। সমানে লাশের স্তূপ জমতে শুরু করে। এক দলের চেষ্টা মাতৃভূমি রক্ষা, আর অন্য দলের চেষ্টা ধর্মকে রক্ষা। হাসান তার স্কিল ইউজ করে কনস্টান্টিনোপলদের কচুকাটা করতে থাকে। সে তার ভাই হুসাইনকে অটোমানদের পতাকা লাগাতে বলে, কিন্তু বর্ষার আঘাতে হুসাইন মারা গেলে হাসান আরো ক্ষেপে যায়। সুপার হিউম্যানের মতো সে সমানে তরবারি চালাতে থাকে। শেষ পর্যায়ে হাসান গুস্তিগানির মুখোমুখি হয়। সময়ের 2 সেরা যোদ্ধা, তাই লড়াইটাও হয় সেই রকম সাংঘাতিক। তুমুল যুদ্ধের পরে হাসান গুস্তিগানকে গলা কেটে হত্যা করতে সক্ষম হয়। এরপরে সে পতাকা নিয়ে ছাদে ছুটে যায়, কিন্তু সেখানে থাকা কনস্টান্টিন সেনারা তীর মেরে থেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তবুও হাসান নিজের দায়িত্ব পালন করে। সে কনস্টান্টিনোপলের পতাকা সরিয়ে অটোমানদের পতাকা লাগিয়ে দেয়। এখন শুধু আনুষ্ঠানিকভাবে কনস্টান্টিনোপল দখল করা বাকি। ডিউক নটরাস রাজা কনস্টান্টিনকে পালানোর পরামর্শ দেয়, তবে কনস্টান্টিন কাপুরুষের মতো পালাবে না জানিয়ে দেয়। ফলে সে যুদ্ধে নিহত হয়। ডিউক নটরাসকে গ্রেফতার করা হয়। আর কনস্টান্টিনোপল বিজয়ের পরে সুলতান মুহাম্মদ বিজয়ীর বেশে সর্বশেষ দেয়াল পার হয়ে মূল প্রাসাদে ঢোকে। সে কনস্টান্টিনের ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফনের অনুমতি দেয়। প্রাসাদের ভিতরে ঢুকে দেখে মহিলারা তার ভয়ে জড়সড় হয়ে আছে। তবে ইসলাম ধর্ম নারীদের সম্মান করতে শিখিয়েছে, তাই
তাই মুহাম্মদ সবার উদ্দেশ্যে বলে, আজ থেকে আপনারা নিজেদের ধর্ম অনুযায়ী স্বাধীনভাবে বাস করতে পারবেন। সে একটা বাচ্চাকে কোলে তুলে নিলে সবার ভেতরের ভয় আর সংশয় কেটে যায়। যুদ্ধের ময়দানে সুলতান মোহাম্মদ আল ফাতি যতটা কঠোর, মানুষ হিসেবে সে ততটাই কোমল। এই জন্যই হয়তো মহান আল্লাহই তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বিজয়ের সাফল্য দিয়েছিলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের বিজয়গাথার গল্প? ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিন এবং কমেন্ট করুন। এছাড়া অন্যান্যদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটা শেয়ার করে দিন। সবাই জানুক আমাদের সাফল্যের ইতিহাস। তো আজ এ পর্যন্তই। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।